এখান থেকে আমার পরের প্রতিবেদনে যাব, যেটা একেবারে আমাদের এই শহর, আমাদের এই রাজ্য, এখানে প্রত্যেকটা পুজো কমিটিকে 1 লক্ষ, এবার পুজোয় 43,000 পুজো কমিটি, আরও সংখ্যাটা বেড়ে গেছে, এবার 45,000 পুজো কমিটি, তার মধ্যে 42,000 জেলা এবং 3,000 কলকাতায়, তাদের 25,000, 1 লক্ষে 25,000 টাকা বেড়ে গেল, 1,10,000 টাকা করে তাদের দেওয়া হবে। প্রথমে প্রতিবেদন, একাধিক প্রশ্ন আছে আমাদের এই বিষয়টি নিয়ে। আপনারা জানেন পূজা অনুদান নিয়ে চিরকাল আমাদের প্রশ্ন আছে, দেখাবো। এবার কত? 90, 95, 1, ওকে 1,10,000। খুশি তো? 2023-এ ছিল 70,000, 2024-এ 85,000 আর 2025-এ 25,000 বেড়ে দুর্গাপুজোর অনুদানের অঙ্কটা বাড়িয়ে করা হলো 1,10,000 টাকা। বিধানসভা ভোটের কয়েক মাস আগে দরাজ মুখ্যমন্ত্রী, কল্পতরু তৃণমূল সরকার 45,000 পুজো কমিটিকে 1,10,000 টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তো আপনারা অপেক্ষা করছেন, আমি কি বলবো। আগের বার 85,000 দিয়েছিলাম, এবারে 90 করি, ওকে 1,10,000। খুশি তো? আমরা আইপিএল এর নিলাম দেখেছিলাম ক্লাব কেনার, এখানেও দেখলাম 85, আচ্ছা 90, তাতেও হবে না, 95, 1 লাখ। সবাই বললে হাততালি দিয়ে উঠলো, হ্যাঁ 1 লাখ, সবাই তো তাই জানতো। বললো না 1,10,000, ডান, হাতুড়ি মেরে দিল। গত বছর 43,000-এর বেশি পুজো কমিটিকে অনুদান দিয়েছিল রাজ্য সরকার। খরচ হয়েছিল 365 কোটি 50 লক্ষের বেশি টাকা। এবছর সংখ্যাটা 45,000। প্রত্যেক পুজো কমিটিকে 1,10,000 টাকা করে দিতে রাজ্য সরকারের খরচ হবে 495 কোটি টাকা। অর্থাৎ আগের বছরের থেকে সরকারের 129 কোটি টাকা বেশি খরচ হবে। সরকারের যেটা কাজ, মানুষের লেখাপড়া শিক্ষা, এই কাজের যে সরকার নেই, সেই সরকার কি করবে? টাকাগুলো লুট করবে আর মেলা খেলা ফষ্টি নষ্টি তাতে উৎসাহ। এই 45,000 পুজো কমিটির মধ্যে শুধু কলকাতারই 3,000 ক্লাব রয়েছে। এছাড়া পুজো কমিটিগুলির বিদ্যুতের বিলও 80% মকুবের ঘোষণা করে দিল রাজ্য সরকার। টাকা দিতে হবে না ফায়ার লাইসেন্সের জন্য। অনেকে আবার কোর্টেও চলে যায়। কেউ কেউ বলেন মমতাজি তো দুর্গা পূজা কারণে নেই দেতি। যখন আমি দুর্গা পুজোর ব্যাপারে মিটিং করি, কেউ কেউ কোর্টেও চলে যায়। কেউ কেউ বলে কেন ওদের সাহায্য করা হবে। আরে ভাই, এটা একটা উৎসব, তারা পুজোটা করেন, বিনিময়ে কত মানুষ, শ্রমিক শ্রমজীবী মানুষ সেখানে কাজকর্ম করে। বিরোধীরা বরাবর অভিযোগ করে অনুদান বিলিয়ে আসলে ক্লাব ও পুজো কমিটিগুলোকে হাতে রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়, যাতে ভোটের সময় ব্যবহার করা যায়। কিন্তু সরকার কিংবা তৃণমূল বারবার এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। এবার যেহেতু সামনেই বিধানসভা ভোট, তাই রাজনৈতিক চর্চা আরও চরমে। আশাবুল হোসেন, সৌমিত্র রায় ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, রাজস্বীর কেসি নাগের অঙ্ক বইটা না খুলেও কয়েকটা ছোট্ট ছোট্ট অঙ্ক সামনে রাখি। সেটা হচ্ছে যে এইটা আপনারা প্রত্যেকে দেখলেন 495 কোটি টাকা এটার জন্য খরচ হবে। তার সঙ্গে আবার বিদ্যুতে 80% ছাড়। আমি নিশ্চিত যে অরূপ এরপরে আর রাজ্যের আর্থিক অবস্থা নিয়ে তৃণমূলের কেউই কোনো অভিযোগ করবেন না। তার কারণ শুধুমাত্র 2018 সাল থেকে 2025 সাল অবধি শুধুমাত্র এই ক্লাবকে টাকা দেওয়ার ক্ষেত্রে প্রায় 2,000 কোটি টাকা ব্যয় করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। 1,952 কোটি টাকা 2018 থেকে 2025। আমি শুধুমাত্র ক্লাবের কথা বলছি। আর এইখানে আমি অরূপের কাছে আসব যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে পার্লামেন্টে একেবারে 24শে মার্চ আলোচনা হচ্ছে যে ঋণের পরিমাণে পশ্চিমবঙ্গ 6ষ্ঠ স্থানে গোটা দেশের মধ্যে 6th প্লেস, এবং সেখানে টোটাল ঋণের পরিমাণ প্রায় 7 লক্ষ কোটি টাকা। একেবারে ব্রেকআপ ফিগার দিয়ে আমাদের আগে আছে অরুণাচল প্রদেশ, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, নাগাল্যান্ড, মেঘালয় এবং পশ্চিমবঙ্গ। অরূপ, নিশ্চয়ই আর্থিক অবস্থা নিয়ে আর রাজ্যের কোনো সমস্যা নেই? এতটা 1 লক্ষে যখন 25,000 টাকা বেড়ে গেল। আমি আবারও বলছি, পুরো ইকোনমিক রিপোর্টটা পড়লে বোধহয় দর্শকদেরও বুঝতে সুবিধা হবে। কারণ একটা রাজ্যের লোন নেওয়ার ক্ষমতা তখনই বাড়ে যখন রাজ্যের নিজস্ব আয়, জিএসডিপি বৃদ্ধি পায়।
আমরা জানি যে বছরের পর বছর এই রাজ্যের বুকে 34 বছরের মধ্যে অধিকাংশ সময় অর্থমন্ত্রী ছিলেন অসীম দাশগুপ্ত, যিনি বছরের পর বছর ঘাটতি শূন্য বাজেট পেশ করতেন। ঘাটতি শূন্য বাজেট 34 বছর পেশ করার পরে 2 লক্ষ কোটি টাকা দেনা রেখে চলে গিয়েছেন। এখন ওনারা বলবেন যে সেই দেনার পরিমাণ আরো বিপুল বৃদ্ধি পেয়েছে। বিপুল বৃদ্ধি একদম মিথ্যে কথা। কারা মিথ্যে কথা বলেন? তুমি বামফ্রন্ট বাদ, আমার শুধু এই সোজা অঙ্কটা মিলিয়ে দাও, সেটা হচ্ছে ক্লাব অর্থে নয়, পুজো অনুদানে আমাদের একদম সরকারি টাকা আমি বলছি আমার বক্তব্য পরিষ্কার যে আমরা যদি প্রায় 500 কোটি টাকা শুধুমাত্র ক্লাব নয় শুধু পুজো অনুদানে দিই, তাহলে নিঃসন্দেহে এটা ধরে নিতে হবে যে রাজ্যের আর্থিক অবস্থা দারুণ, এছাড়া আর কোনো ব্যাখ্যা হয় না। এই সরকার যেরকম সংখ্যালঘুদের উৎসবের পাশে থাকে, যেরকম পার্কস্ট্রিটে ক্রিসমাস ফেস্টিভ্যালের পাশে থাকে, এই সরকার দুর্গাপুজো কমিটির পাশে থাকবে। কিন্তু বঞ্চিত রাজ্য সরকারি কর্মচারী যারা ডিএর জন্য রাস্তায় বসে আছেন তাদের পাশে থাকবে না। দেবে না একবারও বলেছে সরকার, আমি বলছি কেন্দ্র এবং রাজ্যের তফাৎ এখন 37%। যে কেন্দ্রীয় সরকার রাজ্যের ন্যায্য প্রাপ্য জিএসটি বাবদ টাকা, ম্যাচিং গ্রান্ট বাবদ টাকা পুজো অনুদান দেয়া যায়, কিন্তু দিয়ে দেয়া যায় না। কেন দেবে না? যারা বলেছিল বাঙাল মে দুর্গা পূজা করলে নেই দেতা হয়, আজকে তারা বড় বড় জ্ঞানের বাণী দেবে। বেশ করেছে এই সরকার, দিয়েছে প্রতিটা ধর্ম নির্বিশেষে। আমি প্রত্যেকের কাছে আসবো, কিন্তু তার আগে দেখবো যে রাজ্যের আর্থিক অবস্থা নিয়ে 2021 সালের 7ই ডিসেম্বর প্রশাসনিক বৈঠক চলছেন। উদ্বিগ্ন মমতা বন্দ্যোপাধ্যায়, করণদিঘির তৃণমূল বিধায়ক গৌতম পাল তিনি বলতে শুরু করে, যা হয় প্রশাসনিক বৈঠকে প্রত্যেকে তাদের একটা নিজস্ব প্রকল্প নিয়ে ঝাঁপিয়ে পড়েন। মুখ্যমন্ত্রী কি বলেছিলেন দেখাবো। লক্ষ্মীর ভান্ডার, স্টুডেন্টস ক্রেডিট কার্ড, এতে আমার হাজার হাজার কোটি টাকা চলে যাচ্ছে। কোথা থেকে জোগাড় করবো সব ঠিক নেই। এখন আর নতুন করে কিছু চাইবে না, 2 বছর কিছু চাইবে না। সেন্ট্রাল টাকা দেয় না, কোভিডে সব আর্নিং বন্ধ, শুধু বার্নিং। মাথায় তো রাখতে হবে একটু যে টাকাটা কোথা থেকে আসবে। দেখুন 2022 সালে দেওয়া হয়েছিল প্রত্যেক ক্লাবকে পুজো বাবদ, ক্লাবকে নয় শুধু পুজো অনুদান 60,000 ছিল, 23-এ 70,000, 24-এ 85,000 এবং 25-এ 1,10,000। এই তো বুমিং। আমি বলছি যে পুজো কমিটিগুলো এই তো মানে বিপুল একটা সমৃদ্ধশালী রাজ্যের পক্ষে এটাই তো স্বাভাবিক। তোমাদের আপত্তি কেন রাজস্বী? 495 কোটি দুর্গাপুজোর পেছনে 10 লক্ষ পার বুথ মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি ঘোষণা করেছেন 8,000 কোটি টাকা। বিদ্যুতে 80% ছাড়। পুজোর পরের মাসের ইলেকট্রিসিটি বিলটা নিয়ে তখনও তো তোমার শো হবে। এই মাসের বিলটা বিগত 6 মাস পর এবং 6 মাসের বিলটা নিয়ে আসবো। তুমি বলছো এই 80% এটা তোমার আমার ঘাট থেকেই যাবে, তোমার আমার বাড়ি থেকে সাধারণ মানুষ। আমাকে কলকাতা কর্পোরেশনের এই মুহূর্তে সিএসসির কাছে আউটস্ট্যান্ডিং কত এটা বলুন ইলেকট্রিসিটি বিল বাবদ। রাজ্য সরকার ইলেকট্রিসিটি বিল বাবদ আউটস্ট্যান্ডিং টাকা কত? এই নীল সাদা আলো যেগুলো সাজানো হয় এর বিল কি রাজ্য সরকার দেয় না? এগুলো নাক ঘুরিয়ে নাক দেখানোর মতন তোমার আমার প্রত্যেকের যতজন দর্শক দেখছেন তাদের ইলেকট্রিসিটি বিল থেকে কাটা যায়, এটা বলতে হবে। বিজেপির মুখে তখনই মানাতো যখন রাজ্যের জন্য যে ন্যায্য ডিউজ সেটা যদি ক্লিয়ার করতো। এরা রাজ্যে 100 দিনের টাকা দেয় না, আমার কাছে টাকা তোমাদের অ্যাকাউন্টে আছে, একটার পর একটা ভুয়ো ব্যাংক অ্যাকাউন্টে তোমার নেতা অভিষেক ব্যানার্জি স্বীকার করেছে আবাসে দুর্নীতি হয়েছে, সেটা বলো। লিখিত ডেটা দিয়ে স্বীকার করেছে যে আবাসের টাকা আটকে রেখেছে। আমি আইনের কথা বলবো, 100 দিনের শ্রমিকের টাকা দেয়নি। সংবিধানের 27 নম্বর ধারায় যদি দেখেন, সেখানে খুব পরিষ্কারভাবে বলা আছে যে কোনো একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের ধর্ম পালনের জন্যে কোনো কর কোনো নাগরিককে দিতে বাধ্য করা যায় না। আচ্ছা, এই যে রাজ্য সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী যেটা ঘোষণা করছেন, সেটা তো আমার আপনার পরের টাকা। আমাকে শেষ করতে দিন, আপনি বলবেন। আপনি মিস ইন্টারপ্রিটেশন। এই যে বাধা দিয়া এটা বন্ধ করুন, একটু ভদ্রতা দেখেন। আপনার সঙ্গে আমি একটা কথা বলি, কালচার আছে, স্টুডিওতে আছে, বলুন। সিপিএম শিখিয়েছে তো, প্লিজ ওরা ভালো জানে। আমাকে বলতে দিন। ওই যে মাস্টারমশাই আপনি কিছুই দেখেননি, মাস্টারমশাই আপনার পাশে বসে রয়েছে। সিপিএম এর আমলে মাস্টারমশাই তাহলে আমার যে করটা আমি দিয়েছি সেটা তো পুজোতে দেওয়ার জন্য দিইনি। দেখুন, যখন ইমামদের ভাতা দেওয়া হয়েছিল, মুয়াজ্জিনদের ভাতা দেওয়া হয়েছিল, হাইকোর্টে মামলা করা হয়েছিল, সেটা বাতিল করেছিল হাইকোর্ট, সঠিক কাজ করেছিল। যে তখন এই সংবিধানের ধারার কথা হাইকোর্ট বলেছিল। কিন্তু পুজোতে টাকা দেওয়ার জন্য হাইকোর্টে যখন মামলা হলো,
আমি বলবো যে এটা হাইকোর্টের রায় একদমই ঠিক হয়নি। তারা বললেন যে এটা তো হিসেব নেওয়া হবে, অতএব আমরা এখন কিন্তু অর্ডার দিচ্ছি না। কেন না, আমাদের ট্যাক্সের টাকায় নরেন্দ্র মোদি প্রতি বছর বিদেশ যাবে, আমাদের ট্যাক্সের টাকায় স্পেশাল প্রাইভেট প্লেন কেনা হবে, আমাদের ট্যাক্সের টাকায় স্পেশাল পার্লামেন্টে সভা তৈরি হবে, স্পেশাল বিমান তৈরি হবে, আর ভাইপোর বাড়িতে এসকেলেটর হবে, ভাইপোর বাড়িতে চাল বাটি হবে, ভাইপোর ছড়ায় বাংলার শিক্ষা দীক্ষা মোটের ওপর তো নিলামে উঠেইছে। এখন দুর্গাপুজো নিয়েও একটা নিলাম দেখলাম, 85, 90, 95, 110। প্রথম হচ্ছে এইভাবে বলা যায় কিনা, সত্যিই তো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে মোটের ওপর 500 কোটি টাকা নিঃসন্দেহে আরও অনেক ভালো কাজে ব্যয় করা যেত। তৃতীয় প্রশ্ন হচ্ছে যে রাজস্বীর কাছেই প্রশ্ন, রাজস্বী, বিজেপি শাসিত কোনো রাজ্যে এরম কোনো ধর্মীয় উৎসবে কি টাকা দেয়া হয়? সম্ভবত হয় না। এবং জিজ্ঞেস করছি, আমি জানি না, ট্রাস্টের মাধ্যমে অযোধ্যা মন্দির হওয়ার পর সেই কেন্দ্রে যদি বিজেপি হারতে পারে, পশ্চিমবঙ্গের মানুষেরও কিন্তু একটু দায় আছে। তৃণমূল কংগ্রেস নিশ্চয়ই 270টি আসন পাক, কিন্তু কোনো একটি আসনে মানুষ এই জবাবটা দিক যে এইভাবে দুর্গাপুজো যেভাবে নিলাম করা হচ্ছে, দুর্গাপূজা নিয়ে যে নিলাম করা হচ্ছে, ধর্মের মানুষের পাশে তৃণমূলের সরকার। আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো, যে আমরা বিশ্বনাথ চক্রবর্তীর কাছে যে 16ই মে আমরা একটা অর্ডার দেখলাম, সুপ্রিম কোর্টের অর্ডার, যাতে 25% 6 সপ্তাহের মধ্যে, অর্থাৎ 27শে জুনের মধ্যে দিতে হবে। মানে আজকে আমরা 31শে জুলাই কথা বলছি বিশ্বনাথ দা, আমি বলছি যে এস্টিমেটেড যে 10,000 কোটি টাকা। কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএর ফারাক হচ্ছে 37%। অভিষেক মনু সিংভি কার্যত, আমার মন্তব্যের জন্য মাফ করবেন, যে প্রায় পায়ে ধরাটা মাখিয়ে রাখলেন যে মাননীয় বিচারপতি, রাজ্যের এত খারাপ অবস্থা, রাজ্য গোল্লায় যাবে যদি এটা দিতে হয়। আমি বলছি এই ছবির সঙ্গে 1,10,000 তো মিলছে না। আমি বলছি যে অগ্রাধিকারের জায়গা, হ্যাঁ, মানে প্রেমের সময় যেমন কোনো কিছুই মানে আবেগ ছাড়া কিছুই মানে না, ভোটের রাজনীতিতে কিন্তু দিনের শেষে ভোট ছাড়া কিছুই মানে না। ফলে আমি যেটা বলছি সেটা রেশনাল জায়গা থেকে বলছি। আমরা প্রশ্ন তুলছি যে অগ্রাধিকার কি হওয়া উচিত। আমরা প্রশ্ন তুলছি যে কেন ওই এখানে প্রাইমারি স্কুলের মাস্টারমশাই আছে, কেন মিড ডে মিলের টাকাটা বাড়বে না। আমরা প্রশ্ন তুলছি যে এই যে প্রতিদিন আপনি এবিপি আনন্দে দেখান যে রাস্তাঘাট নেই জন্য মানে কাঁধে করে অসুস্থ লোককে নিয়ে যাচ্ছে, হ্যাঁ, আমি হচ্ছে আইডেন্টিটি পলিটিক্সের জায়গা থেকে কিন্তু আরো বেপরোয়া শাসক এবার আরো বাড়াচ্ছে। 1 লাখ প্রতিশ্রুতি গতকাল দিয়েছিল, নিজেই আবার বাড়িয়ে 1,15,000 করছে। তার কারণটা হলো যে আমার হিন্দু ভোটটা হারিয়ে যাচ্ছে না তো, ফলে হিন্দুদেরকে বার্তা দিতে হবে আমাকে। কারণ আমি দুটো নির্বাচনে পরপর 2021 এবং 2024-এ মোট হিন্দু ভোটের থেকে মানে যে ভোট, সেখানে বিজেপি বেশি সংখ্যক হিন্দু ভোট পেয়েছে। ফলে আমি হিন্দু ভোটটা যদি হারিয়ে ফেলি, সেটা একটা কিন্তু আইডেন্টিটি পলিসি। কিন্তু সমান দুটো আবেদন আমি একজন অধ্যাপক হিসেবে রাখতে চাই। একটা হলো যে আমি পূজা কমিটিগুলোর কাছে জোর হাতে অনুরোধ করব, যেহেতু আপনারা মানে আপনার করের টাকা দিয়ে, করের টাকা সরকারের থেকে নিচ্ছেন, দয়া করে আমাদের কাছে আসবেন না চাঁদা নিতে। এক, পূজা কমিটিগুলো আপনারা আমাদের থেকে চাঁদা নিতে আসবেন না। সরকার দ্বিতীয় উনি বলছেন যে সরকার অনুদান যাবে বলে, শ্রমিকের কি আছে? দ্বিতীয় আবেদনটা সবাইকে থামালাম।
সবাই কথা বললে কেউ শুনতে পাচ্ছে না, প্রত্যেককে থামালাম। আমার বক্তব্য খুব পরিষ্কার, সেটা হচ্ছে কলকাতা শহরে অরূপ খুব ভালো করে জানে বহু বড় পুজো কমিটি টাকা নিতে চায় না, শুধু নয় তারা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে টাকা দিতে চায়। আমি বলছি যদি রাজ্য সরকারের সৎ উদ্দেশ্য থাকে তাহলে কেন একটা সিস্টেম তৈরি করা হচ্ছে না ক্রস সাবসিডির মাধ্যমে? যারা পাবে, যারা বড় পুজো, যারা কোটি কোটি টাকা বাজেট, তারা কিছু টাকা দেবে, যদি ছোট্ট পুজোকে অনুদান দেওয়ার হয়, সাহায্য করার রাজ্য সরকার দেবে। আমার যেমন অনুরোধ থাকলো পুজো কমিটিগুলো আমাদের কাছে চাঁদানিতে আসবেন না, সরকারের অনুদান পাচ্ছেন আপনারা। দ্বিতীয় আমার অনুরোধ থাকবে সিএসসির কাছে, সিএসসি যেন আমাদের মানে পুজোর পরের যে মাসের বিল সেটা যেন না বাড়ায়। আমাদের উপরে কিন্তু চাপ আসে সুমনদা, প্রচুর পরিমাণে ইলেকট্রিকের বিল পরের মাসে আসে। খুব গুরুত্বপূর্ণ এটা বলো, 30 সেকেন্ড দেবেন। 2018 10,000, 2019 25,000, 2020 50,000। 2020 50,000 মানে 2021 ভোট আসছে, 2021 ভোট হয়ে গেল, 2021 50,000 থেকে গেল, 2022 60,000, 2023 70,000, 2024 85,000 ভোট আসছে, 2025 1,10,000, আবার 25,000 বাড়বে। ভোটের আগে একেবারে এই যে পপুলিস্ট বিষয়, এই যে মানুষকে মুড়িয়ে রাখা, এটা কিন্তু একেবারে স্পেসিফিক্যালি ডি এর প্রসঙ্গে আসবো অনিমেষ বাবুর কাছে, কিন্তু তার আগে দ্রুত প্রতিবেদন। 26-এর বিধানসভা ভোটের আগে পুজো অনুদানে একবারে 25,000-এর লাভ। দুর্গাপুজোর জন্য ক্লাবগুলোর অনুদান 85,000 টাকা থেকে এক ধাক্কায় বাড়িয়ে 1,10,000 টাকা করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ এক বছরে অনুদান বাড়ল প্রায় 30%। এবার কত? এই আগের বার 85,000 দিয়েছিলাম, এবারে 90 করি। 90, 95, 1, ওকে 1,10,000। পুজো অনুদানের বেলায় মুখ্যমন্ত্রীর এই দরাজ হস্ত দেখে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ প্রশ্ন তুলছেন, পুজো অনুদান দেওয়ার বেলায় টাকা আছে আর বকেয়া দিয়ে মেটানোর বেলাতেই যত টাকার সংকট। পশ্চিমবঙ্গে দুর্গাপুজো তো মানে মুখ্যমন্ত্রীর জন্মের 300-400 বছর আগে থেকে হয়ে আসছে। কোনোদিন কোনো সরকার এইভাবে টাকা দিয়ে দুর্গাপুজো করিয়েছে এই জিনিস দেখা যায়নি। এই আমাদের কর্মচারীদের আরো নিচু করবার জন্য উনি সেটা করে দিলেন, আরো 10,000 বাড়িয়ে দিলেন, 1,10,000। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা 55% হারে ডিএ পান। অন্যদিকে সর্বশেষ বিধানসভা বাজেটে 4% বৃদ্ধির পর রাজ্য সরকারের কর্মচারীরা এখন ডিএ পান 18% হারে। অর্থাৎ এখনো কেন্দ্র রাজ্যের মধ্যে ডিএ ফারাক 37%। 16ই মে ডিএ মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে রাজ্য সরকারের আইনজীবী বলেছিলেন 50% বকেয়া দিয়ে মিটিয়ে দিতে গেলে বিপুল পরিমাণ টাকার প্রয়োজন হবে। রাজ্য সরকারকে 40,000 কোটি টাকা মেটাতে হবে। এই বিপুল টাকা দিতে গেলে রাজ্য সরকারের কোমর ভেঙে যাবে। এরপর সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় 2009 থেকে 2019 সাল পর্যন্ত রাজ্য সরকারি কর্মীদের যে পরিমাণ ডিএ বকেয়া রয়েছে তার 25% 6 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে মিটিয়ে দিতে হবে। সেই সময়সীমা শেষ হয়েছে 27 জুন। তারপরও ডিএ মেলেনি। উল্টে বকেয়া দিয়ে মেটাতে আরো 6 মাস সময় চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করে রাজ্য সরকার। এই আবহে পুজোর অনুদান লাফিয়ে বাড়তে দেখে হতাশ, বকেয়া ডিএর দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়া রাজ্য সরকারি কর্মীরা। ডিএর টাকাটা এটা সেন্ট্রাল গভর্নমেন্ট এর অর্থ কমিশন বাবদ পুরো টাকাটা সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের দিয়ে দিয়েছে এবং সেটা চিফ সেক্রেটারি আমাদের সঙ্গে মিটিংয়ে সেটা স্বীকার করে নিয়েছে। এখন যদি বলেন যে আমাকে টাকাটা দিতে গেলে কোমর ভেঙে যাবে, তাহলে পরে সেই টাকাটা গেল কোথায়? তাহলে নিশ্চয়ই সেই টাকাটি নিয়ে অন্যদিকে ডাইভার্ট করেছেন। কোন দিকে ডাইভার্ট করেছেন? এই ধরনের পুজো মালা খেলা। 2018 সালে পুজো উদ্যোক্তাদের 10,000 টাকা করে অনুদান দেওয়া শুরু হয়েছিল। এবার তা বাড়িয়ে করা হলো 1,10,000। আশাবুল হোসেন ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। খুশি তো, পুজোটা যেন খুশিতে ভরপুর থাকে। দেখুন, এই একটা ধাঁধা। তার কারণ যারা সরকারের জন্য কাজ করে, সরকারি কর্মচারী এবং সরকারের এতগুলো সফল প্রকল্প সাফল্যের সঙ্গে রূপায়ণ করে, তারা ডিএ পাবে না। আমি বলছি, আমি অনিমেষ বাবুর কাছে আসব। অর্থাৎ একজন ভোটার, তিনি শুধু ভোটার বলে বাড়ি বসে লক্ষ্মীর ভাণ্ডার থেকে ক্লাবের টাকা, তারপরে পুজোর অনুদান, এই সমস্ত কিছু পাবেন। পরীক্ষা দিয়ে যোগ্যতার জোরে একটা সরকারি চাকরি পাওয়াটা কি অভিশাপ? কেন এখনো পর্যন্ত এই রাজ্যে কেন্দ্রের সঙ্গে 37% ফারাক হবে সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও? সেটাই তো, সেটা আমাদেরও প্রশ্ন। আজকের পশ্চিমবঙ্গের কিছু প্রকল্প বিশ্ব এতে বন্দিত, বিশ্বের দুয়ারে, এবং সেই যে কন্যাশ্রীর প্রকল্প যে বন্দিত আজকের বিশ্ব দুয়ারে,
তার কারিগর কারা, কাজগুলো করে কারা? সরকারি কর্মচারী, স্কুলের শিক্ষকরা এই সমস্ত কাজটা করে। তাহলে সেই শিক্ষক সহ সরকারি কর্মচারীরা আজকের ব্যাপকভাবে বঞ্চিত। তারা আগের পে কমিশন অর্থাৎ 5th পে কমিশন অনুযায়ী যে 100%-এর 25% দেওয়ার অর্ডার দিয়েছিল সুপ্রিম কোর্ট, আর এই 6th পে কমিশনে কিন্তু 37% বকেয়া। ফলে বকেয়ার পরিমাণ কিন্তু পাহাড় প্রমাণ, এবং এটা কিন্তু মানে দয়ার কোনো দান নয়, তাদের হকের পাওনা। এবং আমরা যখন ঐক্যবদ্ধভাবে সরকারি কর্মচারীরা যখন আন্দোলন করছিল, সবচেয়ে বড় কথা, একটা রাজকর্মচারী, রাজমাতা বা রাজপিতা যাই হোক, তিনি তার কর্মচারীদের স্বার্থ দেখবেন, এটা একটা বেসিক চাহিদা। সেখানে সেটা না দেখে আন্দোলন, হকের দাবিতে যখন আন্দোলন চলছে, তিনি বলেছেন ঘেউ ঘেউ করবেন না, এবং বলেছেন চোরের ডাকাত, চোর ডাকাত এবং তাদের সর্দার, এটা অত্যন্ত অপমানজনক। এটা আমরা সত্যি খুবই লজ্জিত। এবং সরকারি অফিসগুলোতে কর্মচারী শূন্য, শিক্ষকপত্র শূন্যই, এবং কিছু স্কুলের যে কম্পোজিট গান অর্থাৎ স্কুলের যে পরিচালনা, একটা মেনটেনেন্স, চক ডাস্টার ইত্যাদি, গত বছর তার 1/4% দেওয়া, মানে 100 ভাগের 25% দেওয়া হয়েছে। মানে চক ডাস্টার কেনার টাকাটা দেওয়া যাচ্ছে না, অথচ ট্যাবের টাকা দেওয়া যাচ্ছে, অথচ নানান রকমের শিক্ষার প্রকৃত শ্রীটা আনা হচ্ছে না, কিন্তু হাজার রকমের মিনি ভিডিও অফিসগুলো, সেখানে অফিসগুলোতে মেনটেনেন্স দেওয়া হয় না। মানে প্রিন্টের খরচ, চায়ের খরচ, একটা গাড়ি ভাড়া করে ডিআইরা যাবেন, এবং ডায়মন্ড হারবার একটা এডিআই অফিস আছে, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সাব ডিভিশন অফিস, সেখানে হচ্ছে মানে 43 বছর ধরে ভাড়ায় চলে, অফিস পুরো ভেঙে যাচ্ছে। সেই ডিআই অফিস, সেই এডিআই অফিস, সেখানে সরকারের প্রায়োরিটি কি? আমি বলছি নজরুলদা, 2018 থেকে 25 অবধি 1952 কোটি টাকা, প্রায় 2000 কোটি টাকা শুধুমাত্র পুজো অনুদান। আমি তো বললাম এটা পুরোপুরি সংবিধান বিরোধী, এবং শুধু ভোটের জন্য দেয়া হয়েছে। এবং এবার যে গতবারও উনি বলেছিলেন যে সামনেবার 1 লাখ করে দেব, কিন্তু 1 লাখ ছেড়ে 1,10,000 দিলেন। আমার ধারণা উনি এটা বুঝতে পেরেছেন যে অযোধ্যায় রাম মন্দির তৈরি করে কিন্তু অযোধ্যায় সে দল জেতেনি, অতএব পুজোতে 1,10,000 অনুদান বোধহয় শেষবারের মতোই দেওয়া হবে। যদি অসাংবিধানিক দাবি হয়, আদালতে যেতে তো কারোর বাধা নেই। এর আগেও তো আদালতে গিয়েছিলেন, আদালতে গিয়ে আদালত পরিষ্কার পর্যবেক্ষণ করেছিল এবং তারপরে পুজো কমিটিগুলো গ্রান্ট পেয়েছিল। এবার আদালতে যান না, বারণ তো কেউ করেন। দ্বিতীয়ত আমি মাস্টারমশাইয়ের অগ্রাধিকারের, আমি আসছি অগ্রাধিকারের কথাই, মাস্টারমশাইয়ের কথা শুনতে শুনতে অবাক হচ্ছিলাম। স্কুলের ছাত্রছাত্রীদের ট্যাব দেবে সরকার, আরে স্কুলের ছাত্রছাত্রীদের অনলাইন কারণ অ্যাকাউন্টেবিলিটি নেই বলে, একেবারে পরিষ্কার। অন্য 5টা লিগাল ব্যাটেলের মতো এখানেও সরকার কিন্তু একটা অদ্ভুত অবস্থান নেয়। যখনই কোর্টে যায় তখন আর পূজা কমিটিকে দেয় বলে না, বলে সেভ লাইফ সেভ ড্রাইভের জন্য। না হতে পারে, আমার বক্তব্য যে এটা কিন্তু আমি অরূপের সঙ্গে একটা জায়গায় একমত, প্রত্যেককে থামালাম, ব্যাস হয়ে গেছে। আমি বলছি আমি একটা জায়গায় একমত, সেটা হচ্ছে যতদিন এই মামলা চলবে, এটা কিন্তু অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেসের রাজনৈতিকভাবে দেখলে উইন উইন সিচুয়েশন। ততদিন আরও বেশি করে তৃণমূল কংগ্রেসের আইনজীবী, সরকারের পক্ষে যিনি দাঁড়াবেন, তিনি একেবারে কোর্টে দাঁড়িয়ে বলবেন যে দেখুন, এই ক্লাবগুলোকে শুধু পুজোর অনুদান আমরা দিতে চেয়েছিলাম বলে এত বিরোধিতা, অর্থাৎ কোথাও একটা এই ক্লাবগুলোকে পুজোর অনুদান দেওয়ার মধ্যে একেবারে স্পষ্ট রাজনৈতিক উদ্দেশ্য আছে। এটা আমার বলার অপেক্ষা রাখে না। আপনারা কি বলছেন? আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট, সঙ্গে সুমন@IAM সুমন। প্রচুর মন্তব্য এই নিয়ে। অতীশচন্দ্র ভাওয়াল লিখছেন, ভোটের আগে পুজো কমিটিগুলোকে খুশি করতে ভেটের ব্যবস্থা করলেন, আর সেটা বলার অপেক্ষা রাখে না। দীপক ঘোষ লিখছেন যে পুজো কমিটিগুলোকে ঘুষ দেওয়ার জন্য 440 কোটি টাকা আছে, কিন্তু ডিএর জন্য টাকা নেই। শর্মিষ্ঠা দত্ত লিখছেন যে আমাদের চাকরি নেই, শিক্ষা নেই, ডিএ নেই, আছে দুর্নীতি, তোলাবাজি, অনুদান আর ভোট করার ক্ষমতা। সুভাষ ঘোষ রাজা লিখছেন, ক্লাবগুলো থেকে অজস্র সৈন্য সামন্ত পাওয়া যাবে, যা 26-এর মহারণের জয়ের পথ মসৃণ করবে। সত্যজিৎ চট্টোপাধ্যায় লিখছেন, ডিএর বেলায় ভাঁড়ে মা ভবানী, পুজো অনুদানে দরাজ হস্ত, এটাই একই সরকারের কত রূপ।
হ্যাঁ শুভমদা কিছু বলছিলেন। আমি বলছি সরকারের প্রায়োরিটি নিয়ে বারবার প্রশ্ন উঠছে, তো একেবারে সাধারণ বাঙালি মধ্যবিত্তের প্রতিনিধি হিসেবে আমি মনে করি তৃণমূল সরকারের কাছে যে 10 থেকে 15% বাঙালি মধ্যবিত্ত, তারা একেবারেই প্রায়োরিটির বিষয় নয়। রাজনৈতিক পপুলিস্ট ভাবনায় ঠিক, কারণ 85% মানুষের জন্যে, যাদের জন্য তৃণমূল কংগ্রেস লক্ষ্মীর ভাণ্ডার করেছে, তারা অনেক বেশি পরিমাণে ভোট দিতে যায়। সুতরাং বাঙালি মধ্যবিত্তকে বুঝতে হবে যে তাদের কিন্তু তাদের ভোটে তৃণমূল কংগ্রেস জেতে না, তাদের তৃণমূল কংগ্রেস পাত্তা দেয় না, এবং তারা কিন্তু এই জন্য বাঙালি মধ্যবিত্তের উপর তৃণমূল কংগ্রেস যেভাবে অবিচার করছে, এটা কিন্তু বারবার করে বলতে হবে। এটা আমি বলছি, এটা ও নিম্নবিত্তের কথা বললে তো, লক্ষ্মীর ভাণ্ডার যারা পায়, লক্ষ্মীর ভাণ্ডার যারা পায় তাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে। স্বাস্থ্যসাথী কার্ডে যে কোনো ডাক্তারবাবুকে দাঁড় করান, স্বাস্থ্যসাথী কার্ড অধিকাংশ জায়গায় ডিক্লাইন হচ্ছে কেন? তার কারণ স্বাস্থ্যসাথী কার্ডের যে পেমেন্ট সেটা ডিউ থাকে এতটাই, যে রাজ্য সরকার টাকা দিতে পারে না জন্য অনেক হাসপাতালই স্বাস্থ্যসাথী কার্ড নিতে চায় না বা হাসপাতালে ভর্তি করতে চায় না। আপনি ভাবুন, আয়ুষ্মান ভারত স্বাস্থ্যসাথী কার্ডের ক্রাইটেরিয়ায় সবাই কভার্ড হচ্ছে, আয়ুষ্মান ভারত তো কভার্ডই হচ্ছে না। আপনার বাড়িতে একটা এয়ার কন্ডিশন থাকলে, একটা মোটর বাইক থাকলে আয়ুষ্মান দেবেই না। যদি মনে হয় আয়ুষ্মান ভারত কভার হচ্ছে না, তাহলে সেটাকে অ্যালাউ করছে না কেন, বাধা দিচ্ছে কেন? অ্যালাউ করে দিই। যদি এতই মনে এতই খারাপ ছিল ভারতবর্ষের মানুষ ঠিক করবে। আইডিয়াল সিচুয়েশন, স্বাস্থ্যসাথীর 5 লাখ, আয়ুষ্মান ভারতের 5 লাখ, 10 লক্ষ পার নাগরিক পান না। মোদ্দা কথা হচ্ছে যে ভদ্রলোক লিখেছেন, ওটা হচ্ছে তৃণমূল আশ্রিত গুন্ডাদের মদ মাংসর ফুর্তির টাকা দেওয়া হচ্ছে, এটাই হচ্ছে আসল কথা। পাবলিক এক্সচেকার থেকে কেন এই টাকা যাবে, যেখানে রাজ্যের আর্থিক অবস্থা নাকি ভালো নয় বলে অভিষেক মনু সিংভি দুবেলা সকাল বিকেল ডিএ মামলায় সুপ্রিম কোর্টে বলছেন। এই প্রশ্ন আমাদের ছিল, আছে, থাকবে। কিন্তু এইখান থেকে খানিকক্ষণ আগেই রাজস্বী বলছিল যে বাংলাদেশি মডেলের ফ্ল্যাটে ডেফিনেটলি জোড়া পরিচয়পত্র মিলেছে। ইনফ্যাক্ট নির্বাচন কমিশন এই ঘটনা দেখলে এটাকে হয়তো সাইট করে দেবেন যে কার্ডগুলো নিয়ে এত বিতর্ক। আমরা মনে করি যে কেন আধার, কেন রেশন এবং কেন ভোটার আইডি মানা হবে না, কেন সেটা ছাড়া 11টা নথি চাওয়া হবে, এই 3টে সবকটার নকল এই মহিলা, যিনি কিন্তু একেবারে প্রায় পাবলিক লাইফে আছেন, পুরস্কারও পেয়েছেন, তার কাছে পাওয়া গেছে। মিস এশিয়া গ্লোবাল হয়েছিলেন, নোন ফেস, তার কাছে দুটো আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, এবং তাকে কিন্তু এই বিষয়ে ধরা হয়নি। তিনি একটা প্রতারণা মামলায় গ্রেফতার হয়েছেন। তারপর দেখা যাচ্ছে যে এই প্রত্যেকটা নথি তার কাছে জাল। দিল্লির জাতীয় নির্বাচন কমিশন বলতেই পারে যে এই জন্যই তো এই 3টে নথিতে আমরা আপত্তি করলাম, কিন্তু আমরা এইখানে থামবো না। তার কারণ এর পাশাপাশি দেখাবো এই নিয়ে চতুর্থবার অত্যন্ত অন্যায়ভাবে কোচবিহারের এক বাসিন্দাকে এনআরসি নোটিশ পাঠালো অসম সরকার। আপনারা জানেন এই প্রত্যেকটা কেস আমরা ইন্ডিভিজুয়ালি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ হিসেবে ফলো করছি। একেবারে পরপর দুটো দিকই দেখাবো পরের প্রতিবেদন। একদিকে কলকাতা থেকে জালে বাংলাদেশের মডেল, অন্যদিকে কোচবিহারে ফের পৌঁছলো অসম সরকারের এনআরসি নোটিশ। এই জোড়া ইস্যুকে কেন্দ্র করে আবার চলল রাজনীতির পারদ। বাংলাদেশের মডেল অভিনেত্রী, রঙিন জীবনযাপন, সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত অ্যাক্টিভ, বাংলাদেশের সৌন্দর্য প্রতিযোগিতায় খেতাবও জিতেছেন। হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে আমার লাইফের সেকেন্ড বিউটি পেজেন্টের একটা জার্নি শেয়ার করতে যাচ্ছি। 2014-এ আমি বাংলাদেশে একটি বিউটি পেজেন্টে চ্যাম্পিয়ন হয়েছিলাম। বুধবার এ হেন শান্তা পালকে প্রতারণার মামলায় কলকাতা থেকে গ্রেপ্তার করেছে লালবাজারের গুন্ডা দমন শাখা। মা বাবা স্বামীকে নিয়ে দক্ষিণ কলকাতার বিক্রমগড়ে ভাড়া থাকতেন তিনি। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে 2টি ঠিকানার 2টি আধার কার্ড, একটি কলকাতার আর একটি বর্ধমানের। এছাড়াও উদ্ধার হয়েছে প্যান এবং ভোটার কার্ড ও রেশন কার্ড। পুলিশ সূত্রে খবর, একদিকে যখন এতগুলো ভারতীয় নথি উদ্ধার হয়েছে, তেমনি শান্তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে বাংলাদেশের পাসপোর্টও। 2020 সালে বর্ধমানের ঠিকানায় বানানো হয়েছিল আধার কার্ড। এখানেই শান্তা পাল নামে ওই যে মহিলা, যাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, যার বিরুদ্ধে অভিযোগ যে তিনি নিজে আদতে বাংলাদেশি, কিন্তু তার কাছে ভারতীয় আধার কার্ড, ভোটার কার্ড এবং আইডি প্রুফগুলো যেমন রয়েছে,
তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের এয়ারওয়েজের এমপ্লয়ি কার্ড, এছাড়াও অন্যান্য বিভিন্ন রকম কার্ড রয়েছে, সেখানে সেকেন্ডারি এক্সামিনেশনের অ্যাডমিট কার্ড সেটাও রয়েছে, সেটাও জানা যাচ্ছে। পুলিশ সূত্রে দাবি, বাংলাদেশি নাগরিক শান্তার 2020 সালে বর্ধমানের ঠিকানায় একটি আধার কার্ড রয়েছে। সেই আধার কার্ডের ভিত্তিতে বানানো হয় প্যান। যদিও বর্ধমানের বরশুলের যে ঠিকানায় আধার কার্ড, সেখানে কেউ শান্তা পালকে চেনেন না। গোটা গোপালপুর মৌজায় শান্তা পাল বলে কেউ নেই, কেউ থাকেও না। পাল পরিবার আমাদের গোপালপুরে একটাই আছে, হ্যাঁ, তাছাড়া এই নামে কেউ আমাদের এখানে কেউ থাকে না। আমরা ছোটবেলা থেকেই আছি, নাম শুনিও নি, দেখিও নি। এদিকে ধৃত শান্তা পালের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের প্রাক্তন স্বামী ও পরিচালক রাজীব বিশ্বাস। আমি শুনেছিলাম, মানে আমার কাছে আমার বন্ধু বান্ধবী বোধহয় বলেছিল, তখন আমি শুটিং করছিলাম ইন্ডিয়াতে, আমি কলকাতায় শুটিং করছিলাম, যে এরকম একটি মহিলা, সেই বাংলাদেশে বাড়ি, সে তার সঙ্গে নাকি তুমি কি সব কথা বলেছো বা দেখা করেছো বা মানে কিছু একটা করেছো বোধহয়। তো আমি বলেছিলাম কি নাম, তখন বলেছিল কি শান্তা বলে কি একটা নাম। আমি বললাম না, এরকম কিছু আমি চিনি না, ওনাকে চিনি না। আর উনি যদি চিনে থাকে তাহলে উনি আমাকে ফোন করুক, আমাকে ফোন করে ডিরেক্ট জিজ্ঞেস করুক। তারপরে হঠাৎ আমারই বন্ধু বান্ধব বললো, তাহলে এরকম হতে পারে তোমার নামে যে ফেক অ্যাকাউন্টগুলো আছে, সেই ফেক অ্যাকাউন্টের মধ্যে কোনো কেউ হয়তো ওর সঙ্গে কোনো কিছু কথা বলেছে, যেহেতু আমি ওনাকে চিনি না, মানে একদমই চিনি না। সম্প্রতি পার্ক স্ট্রিট থানায় শান্তা পালের বিরুদ্ধে একটি প্রতারণার অভিযোগ দায়ের হয়। তার তদন্তে শান্তার বাড়িতে গিয়েই উদ্ধার হয় ভারত ও বাংলাদেশের একের পর এক নথি। চোখ কপালে ওঠে পুলিশের। একদিকে যখন কলকাতায় বাংলাদেশের মডেল অভিনেত্রীকে গ্রেপ্তার করা হলো, তখন মুর্শিদাবাদের রানীনগর থেকে 6 জন বাংলাদেশি নাগরিক ও এক ভারতীয় দালালকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যেই ফের অসম থেকে কোচবিহারে এসে পৌঁছেছে এনআরসি নোটিশ। প্রথমে কোচবিহারের দিনহাটার উত্তম কুমার ব্রজবাসী, এরপর আলিপুরদুয়ারের ফালাকাটার অঞ্জলি শীল, তারপর কোচবিহারেরই মাথাভাঙার বাসিন্দা নিশিকান্ত দাসের কাছে এসে পৌঁছেছে অসম সরকারের এনআরসি নোটিশ। আর এবার এই তালিকায় নাম জুড়ল কোচবিহারেরই আরেক বাসিন্দা মমিনা বিবির। তুফানগঞ্জের শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাসরাজার বাসিন্দা মমিনা বিবি। 40 বছর আগে অসমের ধুবড়ী জেলার এক বাসিন্দার সঙ্গে বিয়ে হয় তার। 1 বছর সেখানে ছিলেন তিনি। এরপর অসম থেকে স্বামীর সঙ্গে চলে আসেন কোচবিহারের বাঁশরাজায় বাপের বাড়িতে। 2 বছর পর বিবাহ বিচ্ছেদ হয় তার। বর্তমানে 2 ছেলে ও পুত্রবধূদের নিয়ে কোচবিহারেই থাকেন মমিনা বিবি। আর তার কাছেই 3বার এসেছে অসম সরকারের এনআরসি নোটিশ। বুধবার হঠাৎই পুলিশ তার বাড়িতে পৌঁছয়। অভিযোগ, তাকে বলা হয় আদালতে হাজিরা না দিলে তার নামে জারি হতে পারে গ্রেপ্তারি পরোয়ানা। কোর্টে যেতে বলেছে, কোর্টে যাননি? না, যাইনি। কেন? হয়তো যাইনি। এরকম তো কি কারণ নোটিশটা আসলে ওইটাই চিনতে, বাবার প্রমাণপত্র সব আছে। কোচবিহারের আরও এক বাসিন্দার কাছে বিজেপি শাসিত আসাম থেকে এনআরসির নোটিশ পৌঁছানো নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। তার নামে এর আগেও 2বার এই এনআরসির নোটিশ এসছে। 3rd টাইম আবার মরণিয়া বিবির কাছে নোটিশ এসেছে তাকে আসামে গিয়ে হাজিরা দেওয়ার জন্য, তথ্য প্রমাণ দেওয়ার জন্য। যে মানুষটা আসামে থাকেই না, প্রায় 38 বছর আগে বিবাহ বিচ্ছেদের কারণে চলে এসছে, তার নামও নোটিশ কিভাবে পাঠায়? আজকে আসাম থেকে যে নোটিশ পাঠানো হয়েছে, আজকে যার নামে, সে বাংলাদেশি অনুপ্রবেশকারী কিনা, যদি বাংলাদেশি অনুপ্রবেশকারী হয়ে না থাকে, আজকে তার যে সরকারিভাবে যেটা ডকুমেন্টস, এখানকার স্থায়ী অধিবাসী যদি সে হয়ে থাকে, তার যেটা ডকুমেন্টস থাকার কথা, সেই ডকুমেন্টস সে পেশ করুক। এটা কেন পেশ করছে না? সব মিলিয়ে কোচবিহারের একের পর এক বাসিন্দার কাছে অসম থেকে এনআরসির নোটিশ আসা নিয়ে ক্রমশ চড়ছে রাজনীতির পারদ। এবিপি আনন্দ। এরপর অবশ্যই আসতে হবে দিনের আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরে। দেশ জুড়ে তোলপাড় ফেলা 2008 সালে সেই মালেগাঁও বিস্ফোরণের কথা আমরা কেউ ভুলে যাইনি। 17 বছর পর সেই মামলার সব অভিযুক্তকে রেহাই দিল মুম্বাইয়ের এনআইএর বিশেষ আদালত। প্রাক্তন বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা সহ 7 জন অভিযুক্তকে বেকসুর খালাস করা হলো আজ আদালত থেকে। আজ রায় দিতে গিয়ে বিশেষ এনআইএ আদালতের বিচারক বলেন, শুধুমাত্র সন্দেহের বশে এই মামলা এগিয়ে নিয়ে যাওয়া যায় না। অভিযুক্তদের বিরুদ্ধে যে তথ্য প্রমাণ জমা দেওয়া হয়েছে তা নাকি সন্দেহের ঊর্ধ্বে নয়। কিন্তু 6 জনের মৃত্যুর জন্য তাহলে দোষী কে বা কারা, এই প্রশ্ন কিন্তু আমাদের তুলে যেতেই হবে। দেখুন, মালেগাঁও বিস্ফোরণ মামলায় 7 অভিযুক্তকেই বেকসুর খালাস করে দিল মুম্বাইয়ের বিশেষ এনআইএ আদালত।
প্রাক্তন বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা সহ সকলকে মুক্তি দিলেন বিচারক। 7 জনই জামিনে মুক্ত ছিলেন। এবার এই মামলা থেকেও নিষ্কৃতি পেলেন তাঁরা। 2008-এর 29শে সেপ্টেম্বর মোটর বাইকে রাখা 2টি বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে নাসিক জেলার মালেগাঁও। 6 জনের মৃত্যু হয়, জখম হন শতাধিক। তদন্তে জানা যায়, মালেগাঁও শহরে মসজিদ লাগোয়া কবরস্থানে একটি মোটর সাইকেলে 2টি বোমা রাখা ছিল। অভিযুক্তদের তালিকায় ছিলেন ভোপালের প্রাক্তন বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর, লেফটেন্যান্ট কর্নেল প্রসাদ পুরোহিত, অবসরপ্রাপ্ত মেজর রমেশ উপাধ্যায় সহ 7 জন। সূত্রের খবর, যে মোটর সাইকেলে বোমা রাখা ছিল সেটি প্রজ্ঞা ঠাকুরের নামে নথিভুক্ত ছিল বলে তদন্তে উঠে আসে। বোমা বিস্ফোরণে অভিযুক্ত 7 জনকেই বেকসুর খালাস করে বৃহস্পতিবার বিচারক একে লাহোটি জানান, এটি একটি ভয়ঙ্কর ঘটনা, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু শুধুমাত্র সন্দেহের বশে এই মামলা এগিয়ে নিয়ে যাওয়া যায় না। অভিযুক্তদের বিরুদ্ধে যে তথ্য প্রমাণ জমা দেওয়া হয়েছে তা সন্দেহের ঊর্ধ্বে নয়। শুধু নৈতিকতার যুক্তিতে আদালত কাউকে দোষী সাব্যস্ত করতে পারে না। বেকসুর খালাস হওয়ার পর সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর জানিয়েছেন, আমাকে 13 দিন ধরে নির্যাতন করা হয়েছিল, আমার জীবন ধ্বংস হয়ে গেছিল, 17 বছর ধরে অপমানিত হয়েছি, নিজের দেশেই সন্ত্রাসবাদী বনে গেছিলাম, আমি একজন সন্ন্যাসীর জীবনযাপন করছিলাম, কিন্তু আমাকে অভিযুক্ত করা হয়েছিল। আজ ভগবান জয়ী হয়েছেন এবং হিন্দুত্ব জয়ী হয়েছে এবং ঈশ্বর তাদের শাস্তি দেবেন যারা দোষী। এই বিস্ফোরণের অন্যতম মূল ষড়যন্ত্রী হিসেবে গ্রেপ্তার করা হয়েছিল সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুরকে। জামিন পাওয়ার পর 2019 সালে মধ্যপ্রদেশের ভোপাল থেকে প্রজ্ঞাকে প্রার্থী করে বিজেপি। তিনি জয়ীও হন। প্রজ্ঞা সহ 7 জনকে বেকসুর খালাস করে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে এনআইএর বিশেষ আদালত বলেছে, মালেগাঁও বিস্ফোরণে সরকার পক্ষ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে যে বিস্ফোরণটি বাইকেই হয়েছিল। তদন্তে অনেক ত্রুটি ছিল। ঘটনাস্থল থেকে আঙুলের ছাপই পাওয়া যায়নি, মেলেনি বাইকের চেসিস নম্বরও। ঘটনার পর বিশেষজ্ঞরা প্রমাণ সংগ্রহ করেননি, ফলে প্রমাণ নষ্টের ঘটনাও ঘটেছে। जो दोषी हों उनको सज़ा मिलनी चाहिए। आम जनभावना यही है देश की कि जो आरोपी हैं, जो जिन्होंने इतनी बड़ी घटना की है, उनको सज़ा मिलनी चाहिए। लेकिन उससे भी महत्वपूर्ण कहीं ऐसा तो नहीं न्यूज़ को दबाने के लिए नई न्यूज़। 2011 সালে মালেগাঁও বিস্ফোরণ মামলা জাতীয় তদন্তকারী সংস্থার কাছে যায়। 2018 সালে বিচার প্রক্রিয়া শুরু হয় এবং 7 অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। 19 এপ্রিল রায়দান স্থগিত রেখেছিলেন বিচারক। বৃহস্পতিবার মামলার রায়দান হলো। মালেগাঁও বিস্ফোরণে তাহলে কেউ তো দায়ী? কোর্ট সে ব্যাপারে কোনো কথা জানিয়েছে কি? ওরা তো হিন্দু বলে ওরা দোষী নন, তো তাহলে দোষী কে সেটা তো বার করতে হবে। সেই ব্যাপারে কোর্ট নিশ্চয়ই কিছু ভূমিকা রাখবে। পাল্টা মালেগাঁও বিস্ফোরণ মামলায় সাধ্বী প্রজ্ঞাদের গ্রেপ্তার করায় কংগ্রেসকে আক্রমণ করেছে বিজেপি। হিন্দু সন্ত্রাসবাদী হবে এই প্রচার যারা করেছিলেন, এই তত্ত্ব যারা সামনে নিয়ে এসেছিলেন, আজকে আদালত সেটা খারিজ করে দিল। সুতরাং কংগ্রেসের রাজনীতি মিথ্যাচারের রাজনীতি, বিভাজনের রাজনীতি, সাম্প্রদায়িক তোষণের রাজনীতি। বিস্ফোরণ যে হয়েছিল আদালতে তা প্রমাণিত, কিন্তু বিস্ফোরণে অভিযুক্ত 7 জনকেই বেকসুর খালাস করে দেওয়ার পর এনআইএর বিশেষ আদালতের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যাওয়ার কথা জানিয়েছেন মৃতদের পরিবার। বিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ।